ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন তার সৈন্যদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে। তার মানে কি? এই কথার মানে কি এই যে ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করবে? নিশ্চয়ই না। ভারত বাংলাদেশকে চেনে, বাঙালিদেরকে চেনে। ভারত কখনোই বাংলাদেশের সাথে যুদ্ধ করবে না। প্রশ্ন থেকেই যায়, তাহলে কেন প্রতিরক্ষা মন্ত্রী তার সৈন্যদেরকে প্রস্তুত থাকতে বললেন? এটাও খুব পরিষ্কার। প্রতিরক্ষা মন্ত্রী বললেন এই কারণেই যে বাংলাদেশের ব্যবহার করে চীন কিংবা পাকিস্তান তাদের সেভেন সিস্টার সহ ভারতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত করতে পারে। সেক্ষেত্রে যদি যুদ্ধ তাদের করতেই হয়, সে যুদ্ধ কিন্তু হবে চীনের সাথে, এবং সে যুদ্ধ হলে পাকিস্তানের সাথে হবে। কিন্তু বাংলাদেশের সাথে যুদ্ধ হওয়ার মতো কোনো সুযোগ নেই। তারপরও তিনি বলেছেন, কেন বলেছেন এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের দেশ তথ্যের মিডিয়া গসিপে সিনিয়র সাংবাদিক ফেরদাউস মোবারক সাহেব এই কথাটি ব্যাখ্যা করবেন। চলুন দেখি ফেরদাউস মোবারক সাহেব কি বলেন, আমরা শুনবো তার কাছে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি প্রথমে বলবো যে আসলে এইরকম একটা সময়ে ওনার বক্তব্যটা অনেক বেশি অ্যাগ্রেসিভ মনে হয়েছে। এটা সব আমাদের দেশের কূটনৈতিকদের যে অবজারভেশন, আমরা এখনো সরকারের ভাষ্য পাইনি ওনার বক্তব্যের পরে, এবং হচ্ছে ওনাদের দেশের যারা কূটনৈতিক তাদেরও যেটা বক্তব্য সেইটা হলো যে আসলে বাংলাদেশের পরিস্থিতিকে ইউক্রেন, রাশিয়া, তারপরে হচ্ছে হামাসের সাথে ইসরায়েলের যে ঘটনাগুলো ঘটছে সেটার সাথে আসলে মেলানোর মতো কোনো পরিস্থিতি তৈরি হয় নাই। বাংলাদেশে আমরা জানি যে দীর্ঘদিনের একটা সরকার ছিল, আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনার সরকার। এই সরকারের পিছনে ভারতের একদম প্রত্যক্ষ সমর্থন ছিল। এটা বিভিন্নভাবেই ভারত সেটা প্রমাণ করেছে, আমরা দেখেছি, মানুষ দেখেছে। এবং এই সম্পর্কটাকে কেন্দ্র করে ধরেন আপনার অনেক ধরনের অস্বস্তিও এখানে তৈরি হয়েছিল, যেমন দীর্ঘদিন নির্বাচন না হওয়ার কারণে নানান ধরনের মানবাধিকার ইস্যু তৈরি হয়েছে, যে বিনা বিচারে মানুষকে আটকাই রাখা, আয়না ঘরের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং এই জন্য বিভিন্ন মানুষের কাছে ভারতের অনেক সমালোচনার জায়গা তৈরি হয়েছে, মানুষ সমালোচনা করতেছে। এরকম একটা প্রেক্ষাপটে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের 15 বছরের বেশি সময়ের যে রুল, এই রুলের এক ধরনের ডিক্টেটরশিপ, অথরিটারিয়ান, শেখ হাসিনার রেজিমকে সমর্থন দিতে গিয়ে বাংলাদেশের জনমতের বিরুদ্ধে অনেকখানি ভারতের অবস্থান চলে এসেছে। এটা এখন স্পষ্ট হচ্ছে উভয়ের কথাবার্তার মধ্যে। একদম একদম আপনি সঠিক বলেছেন যে এটাই মানুষ দেখেছে। তারপরে আপনার জানেন যে নতুন সরকার আসার পরে মানুষের মধ্যে নতুন প্রত্যাশার জন্ম হয়েছে, যে কতগুলো খুবই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ইন্ডিয়ান একটা গণমাধ্যমকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান প্রফেসর ইউনূস যে কথাগুলো বলেছেন, বিশেষ করে ধরেন বর্ডার কিলিং নিয়ে বলছেন যে বর্ডারে কিলিং এটা বন্ধ করতে হবে। এখানে তো বাংলাদেশ থেকে, যেমন আমরা রিসেন্ট যদি বলি যে স্বর্ণা দাস 13 বছরের একটা মেয়ে নিশ্চয়ই ভারত দখল করার জন্য বা ওখানে আক্রমণ চালানোর জন্য যাচ্ছে না, তাহলে স্বর্ণা দাসকে কেন গুলি করতে হলো? ফেলানিকে কেন গুলি করে তাকে তার লাশকে কেন? একটু যোগ করি আপনার সাথে, আমাদের দেশ তত্ত্বের একটা টক শোতে আগে হয়েছিল, সেখানে আমাদের একটা পরিসংখ্যান ছিল যে 91 পর থেকে বাংলাদেশে প্রায় 10,000 মানুষ বর্ডার কিলিং এর শিকার হয়েছে অফিসিয়ালি। এটা হচ্ছে যে প্রায় প্রতিদিন বা কখনো দিনে একাধিক মৃত্যু, এবং এইভাবে এটা একটা ধারাবাহিক ভাবে চলে আসছে। বিভিন্ন সময় আমাদের বিভিন্ন পর্যায়ে মিটিং হওয়ার পরেও এই বর্ডারের যে কিলিং এটা আমরা বন্ধ করতে পারিনি। এটা বাংলাদেশের মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, খুবই সাধারণ একজন মানুষের জন্য এটা ছিল অনেক বড় উদ্বেগের বিষয়। এইখান নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা কথা বলেছেন এবং বলেছেন যে এই ধরনের হত্যাকাণ্ড বা বর্ডারে চলতে পারে না, এটা বন্ধ করতে হবে। এবং স্বর্ণা দাসের যে মৃত্যু, এটা নিয়ে বাংলাদেশ বড় ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে, যে এটা 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 উত্তর চেয়েছে। আর এরপরে পাশাপাশি আপনি দেখেন যে তিস্তা ইস্যু, ভারতের সাথে অনেকগুলো আমাদের কমন রিভার আছে, 54টার মতো কমন রিভার আছে। এই কমন রিভার গুলোর পানিতে আমাদেরও অধিকার আছে। বাংলাদেশের আমরা লো রিপারেন্ট কান্ট্রি হিসেবে আমাদের অধিকার আছে। সেই অধিকারগুলো আমরা সবসময়
বঞ্চিত হয়েছে এবং কিছু কিছু জায়গায় আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা এখনো শেষ হচ্ছে না। বিশেষ করে তিস্তা ইস্যুতে আমাদের অপেক্ষা বছরের পর না কয়েক যুগ ধরে আমরা অপেক্ষা করছি। 2012-তে এটা একটা চুক্তি চুক্তি হতে গিয়েও হয় নাই। তো এই ধরনের একটা ইস্যু থেমে আছে। আমাদের বর্তমান উপদেষ্টা পরিষদের প্রধান উনি বলেছেন যে প্রয়োজনে আন্তর্জাতিক যে রুল আছে সে রুল অনুযায়ী এগুলো সমাধান করার জন্য উদ্যোগ নেবেন। তো আমার কথা হচ্ছে যে এই ধরনের আরো অনেক ক্ষেত্রে গভর্নমেন্টের সাথে গভর্নমেন্ট, একটা দেশের সাথে একটা দেশের যে সম্পর্ক, মানুষের সাথে মানুষের, একটা দেশের মানুষের সাথে আরেকটা দেশের মানুষের সম্পর্ক, এই জিনিসটা নষ্ট হয়ে গিয়েছিল। এটা শুধু একটা ব্যক্তি কেন্দ্রিক, একটা দল কেন্দ্রিক সম্পর্কে পরিণত হয়েছিল বাংলাদেশের সাথে ভারতে। তো এই জায়গা থেকে বেরিয়ে মানুষের সাথে মানুষের সম্মান ফিরিয়ে দেওয়া, মানুষের অধিকারকে তুলে ধরা এবং এটা ন্যায় ন্যায্যতার ভিত্তিতে, সমান সুযোগ সুবিধার ভিত্তিতে একটা দেশ পরিচালনা করার কথা যখন ভাবছেন উনি, তখন মানে হচ্ছে যে একটা দেশের সাথে সম্পর্কটা এরকম হতে হবে, ব্যক্তি বা দল নয়, মানুষের সাথে, জনগণের সাথে, রাইট। তাহলে পিপল প্রো ইন্ডিয়ান, গভর্নমেন্ট এন্টি ইন্ডিয়ান, আবার দেখা গেল যে গভর্নমেন্ট প্রো ইন্ডিয়ান, পিপল এন্টি ইন্ডিয়ান, এটা খুব ভালো কথা না। তো আপনার এই যে এখানে পরিষ্কার জিনিসটা যে দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে ভারতের এইরকম ঘনিষ্ঠ সম্পর্ক, শেখ হাসিনার সাথে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের মতো করে সব জিনিসগুলো দেখতে দেখতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, মানুষকে পিছনে ফেলে দেওয়া হয়েছে। এইখান থেকে ভারতের যে কমফর্ট, ভারতের যে মানে আরাম, ওই আরাম আয়েসটা তারা মনে করতেছে যে এই গভর্নমেন্ট আসার পরে সেই আরাম আয়েসটা চলে যাচ্ছে, তাদের যে পছন্দের সরকার, পছন্দের মানুষ এখান থেকে সরে যাচ্ছে। এই জন্য তারা এই ধরনের খুবই স্ট্রং প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করছে। বাট এটা নিয়ে আপনার হচ্ছে বাংলাদেশ এবং ভারতের কূটনীতিকরা যেভাবে দেখছেন বিষয়টা, আমি একটু যদি ধরি, ভারতের এটা হচ্ছে রাজনাথ সিং সামরিক যে কর্মকর্তাদের একটা প্রোগ্রাম ছিল গত বৃহস্পতিবার, ওই প্রোগ্রামে উনি বলেছেন। তো তারপরে আমরা দেখেছি যে আপনার এটা নিয়ে ভারতের গবেষণা প্রতিষ্ঠান এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট সম্মানীয় ফেলো সি রাজা মোহন দিল্লি প্রথম আলোকে জানান যে রাজনাথ সিং এর বক্তব্য নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে বলে তিনি মনে করেন না। তবে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এম হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, নিকট প্রতিবেশী হিসাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতের কাছ থেকে আমরা সংবেদনশীলতা প্রত্যাশা করি। এমন কোন বক্তব্য ভারতের নেতৃত্বের কাছে থেকে আসা সমীচীন নয় যেটা সম্পর্কের কোন নেতিবাচক প্রভাব ফেলবে বা ছাত্র জনতার। আমি যাচ্ছি না, এখানে আমি আরেকটা বক্তব্য একটু আপনাদের পড়ে শোনাতে চাই যে ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীরাধা দত্ত খুবই পরিচিত একজন মুখ। বাংলাদেশের নির্বাচনের আগেও বিভিন্ন সময়ে উনি বিভিন্ন ইস্যুতে কথা বলে থাকেন এবং বাংলাদেশের মানুষের কাছেও ওনার পরিচয়টা অনেক পরিষ্কার। উনি নিরাপত্তা জনিত উদ্বেগ দূর করার বিষয়ে গত 15 বছর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের কাছ থেকে ভারত সর্বাত্মক সহযোগিতা পেয়েছে, ওনার এটা বক্তব্য। এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নিরাপত্তা বিষয়ে ভারত সেই সহযোগিতা পেতে চায়। তবে এটা ঠিক যে নিকট প্রতিবেশী বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা ইসরায়েল হামাস এক করে দেখার কোনো সুযোগ নাই। উনি আগে পরিষ্কার করে বলেছেন, যেটা আমি বলছিলাম একটু আগে। আরেকটু ওনার বক্তব্যটা আমি আরেকটু বলতে চাই। ভারতের শীর্ষ সম্মেলন, ওকে ফাইন। এবং আমাদের আরেকজনের বক্তব্য যদি আপনারা একটু আচ্ছা, তো হ্যাঁ, এখন জিনিসটাকে দেখার জায়গাটা হলো যে ভারতকেও সেই ধরনের একদম দায়িত্বশীল আচরণ করতে হবে যে আমরা তাদের কোনো স্বার্থের ক্ষতি করছি কিনা। এখন স্বার্থের ক্ষতি বলতে তারা যদি আমাদের স্বার্থ মানে বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা করে কোনো কিছু চায় এবং বাংলাদেশ সেটাতে রাজি না হয়, সেটা তো ভারত সবসময় আশা করতে পারে না। ভারতকে এখানে বন্ধুর মতো আচরণ করতে হবে। আমাদের ভারত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বন্ধু, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমাদের প্রতিরক্ষা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ভারতের সাথে অনেক নির্ভরশীলতা আছে, আমাদের অস্বীকার করার সুযোগ নাই। একই সাথে ভারতের আমাদেরকে প্রয়োজন, কারণ প্রতিবেশী যেমন চেঞ্জ করতে বাংলাদেশ পারবে না, তেমন ভারতও প্রতিবেশী চেঞ্জ করতে পারবে না। তো আমরা প্রত্যাশা করব যে ভারত
ঠিক এই এই জায়গাগুলোকে মাথায় রেখে দায়িত্বশীল আচরণ করবে এবং বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে। আমাদের বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়বে, বাণিজ্য আরো বাড়বে, বাট হচ্ছে এটা সমতার ভিত্তিতে বাড়বে। এটা কোনো চাপিয়ে দেওয়া সম্পর্ক হবে না, এটা উইন উইন সিচুয়েশনের মধ্যে থাকবে। আমরা প্রত্যাশা করব যে সামনের দিনগুলো আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো ভালো হবে এবং আরো সুন্দর থাকবে। আমরা দুই প্রতিবেশী আরো ভালোভাবে পাস করব। এখানে আমি আরেকটা কথা বলি, আমরা একটা বিগত সরকার দেখেছি, আমাদের বিএনপি যখন আপনার ৯৮ সালের পরে প্রথমে যখন বিএনপি সরকার পরিচালনা আসলো, তখন কিন্তু একটা জিনিস দেখা গেছিল, ভারতে তখন মনমোহন সিং বোধহয় প্রধানমন্ত্রী ছিল, লাল গালিচার সম্বর্ধনা দেওয়া হয়েছিল এবং ভারতের সাথে কিন্তু বিএনপির সম্পর্ক তখন খুব একটা খারাপ যায়নি, কিন্তু একেবারে চরম বৈরীপূর্ণ হয়নি। কিন্তু পরবর্তী সময় আসে শেখ হাসিনা রিজিমের সময় যেটা হলো, সেটা দেখা গেল সেই বিএনপি আসলে তাদের কি হতে পারে এ সম্বন্ধে তাদের একটা ধারণা কিন্তু আগেই রয়েছে। কিন্তু পরবর্তী সময় যখন এই যে সেকেন্ড টাইম বিএনপি যখন আসলো, সেই সময় আসার পরে এই যে বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলনটা ধরনের এই সমস্ত প্রসঙ্গ নিয়ে ভারত ওয়াজ নট হ্যাপি অ্যাবাউট দ্য পারফরমেন্স অফ দি বিএনপি গভর্নমেন্ট সেকেন্ড টার্মে যারা আসলো। এখন এসে আমরা দেখছি গত কয়েকদিন আগে ভারতের একটা টেলিভিশন চ্যানেল, এটার নাম হলো আজতক হিন্দি চ্যানেল, সেখানে দুজনকে ডাকা হয়েছিল, একজন ব্রিগেডিয়ার সাহেব ছিলেন আর একজন ছিলেন হচ্ছে ইউনিভার্সিটির প্রফেসর, ওনার রাজাবাবু। আর ব্রিগেডিয়ার সাহেবটার নামটা আমি ভুলে গেলাম, এর মধ্যে মনে করতে পারছি না। তারা বাংলাদেশ নিয়ে যা ঘটতে পারে উদ্বিগ্নের কথা সবই তারা বললো যে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। চীনের কথা বলা হচ্ছে যে চীন জুড়িয়েছে কিনা, তিনি খুব সুন্দর বললেন, বললো মাত্র $11 বিলিয়ন ব্যবসা হচ্ছে বাংলাদেশের সাথে চীন ওয়ার্ল্ড ওয়াইড। চীন মনে হয় না যে বাংলাদেশের স্বার্থ নিয়ে ভারতের সাথে উস্কাই দেবে, এরকম তিনি মনে করেন না। আর ওনাদের যে সামরিক ব্রিগেডিয়ার সাহেব ছিলেন, উনিও কিন্তু একই কথা বলতেন যে বাংলাদেশের সাথে সামরিক শক্তি প্রয়োগ বা মিলিটারি কোনো কিছু করতে যাবে বলে তারা মনে করে না। কিন্তু একটা কথা তারা বললো যে যেহেতু শেখ হাসিনা গভর্নমেন্ট উন্নয়নের ধারা অনুযায়ী বিভিন্ন দাতা সংস্থা থেকে যেসব টাকা পয়সা দিয়ে এসছে, সেগুলো দিয়ে তারা একটা পর্যায়ে গেছে, সেখানে শেখ হাসিনা না থাকলে সেই ডোনেশনগুলো বন্ধ হয়ে যেতে পারে এবং উন্নয়ন প্রকল্পগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, ইকোনমি ক্ষতিগ্রস্ত হতে পারে, এইরকম একটা মন্তব্যে তারা কিন্তু অনুষ্ঠানটা শেষ করলো। কিন্তু কালকে রাজনাথ সিংয়ের যে সামরিক বক্তব্য যে এখানে যদি এটা না হয় তাহলে এই যে মিলিটারিকে যে সতর্ক থাকতে বলা হচ্ছে, ইন্ডিয়ানদের তো আসলে দুটো স্বার্থ এখানে, একটা স্বার্থ হচ্ছে তাদের বাণিজ্যিক, আর একটা স্বার্থ হচ্ছে তাদের সামরিক স্বার্থ। সামরিক স্বার্থটা সবচেয়ে বড় কাজ করে, সেটা হলো টু প্রোটেক্ট পাকিস্তান অ্যান্ড সেভ সেভেন সিস্টার। এই দুটো ইন্ডিয়ান সাংবাদিকরা সবাই মনে করতেছে এবং বিভিন্ন লোকও মনে করতেছে যে এই আমাদের এই অভ্যুত্থানটা পাকিস্তান করিয়েছে, চীন করিয়েছে। কিন্তু আমরা যারা ছিলাম বাস্তবে এটা সেরকম যে হয়নি সেটা আমরা জানি, কিন্তু ওনারা ওইটাই মাথায় রেখে আগাচ্ছে। এবং এখনো হয়তো রাজনাথ সিং মনে করছে যেহেতু পাকিস্তান এখানে কলকাঠি নাড়বে, সে কারণের জন্য সেনাবাহিনীকে পাকিস্তানের আক্রমণাত্মক দিকগুলো সম্বন্ধে তারা বেশ ভালো সতর্ক থাকে এবং খুব শেখি থাকেও বটে। সেই কারণে যদি তারা মনে করতেছে যে বাংলাদেশে এই কিছু ঘটবে কিনা, রাজনাথ সিং যে কথাটা বললো সেই কথাটার মানে কি এই যে দে আর থিংকিং অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটিস অফ পাকিস্তান। আপনাকে একটু আমি পেছনে নিয়ে যেতে চাই যে এখন এই মুহূর্তে ভারত হচ্ছে, ইন্ডিয়া হচ্ছে পঞ্চম, 5th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইকোনমিক সাইজ থেকে, আর পপুলেশনের দিক থেকে লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। তো তাদের মিলিটারি মাইটও অনেক অনেক বড় এবং তাদেরকে রিজিওনাল সুপার পাওয়ার হিসেবে অলরেডি তারা নিজেদের অবস্থানটা পরিষ্কার করেছে এবং তারা হচ্ছে গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার জন্য তারা বিভিন্ন জায়গাতে ফাইট দিচ্ছে এবং তারা আস্তে আস্তে প্রোগ্রেস করছে। এইটা হচ্ছে পরিষ্কার, এটা প্রত্যেকটা মানুষের জানা। তো সেক্ষেত্রে তাদের এইরকম হুমকি দেওয়ার মতো আচরণ করে তাদের অবস্থান পরিষ্কার করা, এটা ভারতের কাছ থেকে বন্ধু প্রতিম কোন রাষ্ট্রের প্রত্যাশিত না, এটা কখনোই হতে পারে না। আর দ্বিতীয় নম্বর কথা হলো, কিছু ডিফেন্স মিনিস্টার অফ ইন্ডিয়া তিনি যদি কথা বলেন, না আমি উড়িয়ে দিচ্ছি না। আর এটাই হলো প্রথম কথা হলো যে বিষয়টা হচ্ছে যে উনি এটাকে মানুষকে যখন থ্রেট করবে তখন আর বন্ধুত্ব থাকে না। তো ওটা ওনাকে বুঝতে হবে যে ইন্ডিয়া প্রতিবেশী হিসাবে, বড় প্রতিবেশী হিসাবে, শক্তিশালী প্রতিবেশী হিসাবে বাংলাদেশ যথেষ্ট সম্মান সমীহ দিয়ে চলবে, কিন্তু তার মানে এ না যে বাংলাদেশের মানুষকে ভারত তার শক্তি দিয়ে তাকে বন্ধুত্ব আদায় করবে। বন্ধুত্ব আদায় করা যায় না, এটা হচ্ছে শক্তি দিয়ে। আপনি কি করতে চান, আপনি কেন তুলনায় নিয়ে আসলেন? সে অভিজ্ঞতা কিন্তু
ইন্ডিয়ান গভর্নমেন্টের হয়েছে, কারণ তারা বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে তাদের শক্তি দিয়ে, তাদের সামরিক শক্তির, অর্থনৈতিক শক্তি, রাজনৈতিক শক্তি দিয়ে তারা টিকিয়ে রাখার জন্য যে চেষ্টা করেছে, যে কারণে বেশিরভাগ জনগণের সাথে তারা বৈরী হয়ে গেছে, এটা তারা অনুভব করতেছে। they feel about it। তাদের যে রটা রয়েছে, এই র কমপ্লিটলি ফেলিওর টু হিজাব দেয়ার ইন্টারেস্ট। তারা পাকিস্তান নিয়ে ব্যস্ত ছিল, র কিন্তু বাংলাদেশের জনগণের যে মেজাজটা, এই মেজাজটাকে রিড করতে পারেনি বলে আজকে কিন্তু শেখ হাসিনার প্রসঙ্গ নিয়ে ভারত আজকে বাংলাদেশের সাথে বৈরিতাপূর্ণ বৈরিতাপূর্ণ যে কথাবার্তা সৃষ্টি হচ্ছে, কিন্তু ফেলিওর অফ দি র অ্যানালাইসিস। না, আপনার দেখতে হবে যে ভারতের সাথে কিন্তু বিভিন্ন দেশের সম্পর্ক নষ্ট হচ্ছে। বিভিন্ন দেশের বলতে তার পার্শ্ববর্তী দেশে। আমরা কয়েকদিন আগে দেখেছি যে মালদ্বীপের নির্বাচন হওয়ার পরে চীনপন্থী একটা সরকার গঠন হওয়ার পরে ভারতের কিছু সৈন্য ওখানে ছিল, তাদেরকে ওখান থেকে বের করে দিয়েছে। তো এটা তাদের জন্য একটা বড় ধরনের সেটব্যাক, তাদেরকে এটা মাথায় রাখতে হবে। এবং আস্তে আস্তে তারা বিভিন্ন প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক নষ্ট করছে। এটার অন্যতম কারণ হচ্ছে তারা সম্পর্কটাকে ব্যক্তিকেন্দ্রিক বা কোনো বিশেষ দল কেন্দ্রিক করে ফেলছে। বড় দেশ হিসেবে তারা যেহেতু সুপার পাওয়ার, অলরেডি রিজিওনাল সুপার পাওয়ার, এখন তারা হচ্ছে গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করছে। ইকোনমিটা আস্তে আস্তে বড় হচ্ছে, তাদের অবস্থান আস্তে আস্তে আরো স্ট্রং হচ্ছে। তাদেরকে এটা বুঝতে হবে যে এই দেশগুলোর সাথে তাদের সম্পর্কটা এমন স্থায়ী লেভেলে নিতে হবে যে যেন দেশের মানুষের সাথে সম্পর্ক হয় এবং এই সম্পর্কগুলো স্থায়ী হয় এবং সবসময় তাদের কাছে পায়। এটা তাদেরকে নিতে হবে। তারা শুধু সবসময় যদি শক্তি প্রয়োগ করে সম্পর্ক রাখতে চায়, তাহলে তাদের ওই সম্পর্কটা থাকবে না, আস্থার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। এটাও কিন্তু পরিষ্কার, তাদের যে পার্শ্ববর্তী পাকিস্তান, তাদের সবসময় একটা বড় যন্ত্রণার দেশ। কারণ পাকিস্তানের সাথে তাদের লাগালাগি, গোলমাল, মারামারি প্রতিদিন লেগেই থাকে এবং প্রতিদিনই কিন্তু কোনো না কোনো একটা ঘটনা পাকিস্তানের সাথে ঘটতেই থাকে। পাশাপাশি চীন রয়েছে, চীন একটা বড় দেশ, সেখানের সাথে তারা বৈরী, তাদের বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী বলে মনে করে। তাহলে চীন, পাকিস্তান, পাশাপাশি যদি ভারতকেও, বাংলাদেশকেও যদি তারা ওইরকম একটা পয়েন্টে নিজে অ্যালায়েন্স করতে, মানে দাগে ফেলে দেয় যে এরা পাকিস্তান কিংবা চীনের লোক, যদি সেটা হয়ে থাকে, তাহলে ভারতের প্রথম রাজনীতিতে যে ভুলটা ছিল, শেখ হাসিনা সরকারকে অন্ধভাবে সমর্থন করে ভারতীয় জনসমর্থন হারানো যেরকম একটা অপরাধ হবে, ঠিক এরকম সামরিক চিন্তা ভাবনা করে এই যে উস্কানিমূলক কথা বলে রাজনাথ সিং এর মতো একটা ডিফেন্স মিনিস্টার, তিনি যদি এই কথা বলে থাকেন, তাহলে এটা হবে আর একটা অপরাধ। এবং ভারতের প্রথম অপরাধে, ঠিক আছে, এটা মেরামতযোগ্য। ভারত শেখ হাসিনা রিজনের জন্য যা করেছে, বাংলাদেশের প্রেজেন্টিজম ভারতের সাথে সে সম্পর্ক ঝালিয়ে নিতে বা গুড পজিশনে যেতে সময় লাগবে না। কিন্তু সেটা যদি সামরিক হুমকির মতো অবস্থানে দাঁড়ায়, তাহলে ইট ক্যান বি দ্য বিগ ম্যাটার ফর দ্য রিজিয়ন। হ্যাঁ, এই ঠিকই বলেছেন আপনি। কিন্তু আপনার আমাদের যিনি উপদেষ্টা সাহেব রয়েছেন, উনি কিন্তু এনডিটিভিকে বলেছেন যে এখানে যদি অশান্তি করা হয়, তাহলে কিন্তু সেভেন সিস্টার বা এই রিজনাল অশান্তি সৃষ্টি হবে, এইরকম একটা ইঙ্গিত কিন্তু উনি দিয়েছেন। না, এটা আপনি দেখেছেন যে যখন ভারতের ত্রিপুরায় পানি বেড়ে গেছে, তখন ওই পানি স্পিল ওভার হয়ে বাংলাদেশে আসছে। সেটা যে কোনো ফরম্যাটে আসছে। তো আজকে যদি বাংলাদেশে অশান্তি হয়, তো এই অশান্তির আগুনের ঝলসানি তো সব দিকেই যাবে, বর্ডার দিয়ে তো আর অশান্তি থেমে থাকবে না। আশা করবো যে রাজনাথ সিং যেটা বলছেন যে প্রস্তুত থাকতে হবে, এইরকম প্রস্তুত থাকার মতো ক্ষেত্র এখনো তৈরি হয়নি বিটুইন পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ। এরকম কোনো ক্ষেত্র তৈরি হয়নি এবং আমরা এই ধরনের কোনো সম্ভাবনাও দেখি না এবং প্রত্যাশা রাখি যে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হবে না। কারণ আমি বলি আপনাকে, সেটা হলো যে আমরা মনে করি এবং বিশ্বাস করি এবং আস্থা রাখতে চাই যে এই সরকার এই দেশের সবকিছুকে একটা স্ট্রিম লাইনে আনার জন্য চেষ্টা করতেছে। নানান প্রতিবন্ধকতা আছে, আপনি জানেন, এগুলো পুরনো জিনিস আলোচনা করতে চাই না, অনেকবার আলোচনা হয়েছে। সবাই জানে যে আমাদের দীর্ঘদিনের একটা স্বৈরাচারী সরকারের পদত্যাগের পরে কি ধরনের এখানে ভ্যাকুয়াম তৈরি হয়েছে। পুলিশ চলে গিয়েছিল মাঠ থেকে, পুলিশকে 1 সপ্তাহ লেগেছে খালি কোন রকমের মাঠে আনতে, তারপরে তাদেরকে সিকিউরিটি প্রোভাইড করে পুলিশকে ডিউটি করাতে হচ্ছে। এরকম সিচুয়েশন হচ্ছে প্রত্যেকটা দপ্তরেই, এই ধরনের হাফ হার্টেড সিচুয়েশন আমাদের বিচারালয় থেকে শুরু করে আমাদের কোনো জায়গায় ফুল ফাংশনিং এ আসতে পারে নাই। এটা সময় লাগবে। আমাদের শিক্ষা ব্যবস্থাও নানান ধরনের জটিলতা তৈরি হয়েছে, ওখানে একদলীয় মানুষের একদলীয় শাসন ব্যবস্থা তৈরি হয়েছে, কোনো মেরিট ভিত্তিক না এসে সবসময় দলের লেজুর ভিত্তিক যে নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বলেন, যে কোনো পরিদপ্তরে, এবং এখান থেকে বেরিয়ে এসে সুশাসন তৈরি করা, এটা অনেক চ্যালেঞ্জিং এবং চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে।
আমরা আশা করব যে আমাদের এই সরকার এই আন্তরিকতার জায়গাগুলো খুব দ্রুত বোঝাতে পারবে এবং পার্শ্ববর্তী দেশ এগুলো দিয়ে খুশি হবেন এবং তারাও আন্তরিকতার সাথে তাদের সম্পর্কগুলোকে এগিয়ে নেওয়ার জন্য বিষয়গুলোকে সেইভাবে দেখবেন। আচ্ছা, আমরা আবারও একটা কথা আমি আপনার সাথে বলতে চাই, উই আর দি বেস্ট নেশন অফ দ্য ওয়ার্ল্ড, এই কথাটা আমরা দাবি করতেই পারি, কারণ 9 মাসের সংগ্রামে কিন্তু আমরা স্বাধীনতা যুদ্ধ জয়লাভ লাভ করেছি। এখানে কিন্তু 90-এর গণ আন্দোলন, এবারের আন্দোলনটা ছিল সবচেয়ে বড় ধরনের আন্দোলন, যেহেতু সমস্ত থানাগুলা 420টা থানা প্রায় সমস্ত একেবারে ভেঙে পড়েছিল, অস্ত্রগুলো পাবলিকের হাতে চলে গিয়েছিল। সেই সব অস্ত্রগুলো কিন্তু বাঙালিরা, আমাদের বাংলাদেশি জনগণ কিন্তু অস্ত্রগুলা ল এনফোর্সিং এজেন্সির কাছে ফিরিয়ে দিয়েছে। এটা যদি আফ্রিকার কোনো দেশ হতো এবং বাঙালি জাতি হিসেবে যদি খুব খারাপ হতো, তাহলে এই অস্ত্রগুলো কিন্তু ফিরিয়ে নেয়, এই অস্ত্রগুলা মিলিটেন্ট বা এই ধরনের কোন একটা সশস্ত্র গ্রুপ তৈরি হওয়ার কাজে লেগে যেতে পারত। এমনকি যদি পাকিস্তানও হতো, তাহলে এই অস্ত্র রাষ্ট্রীয় কোষাগারায় ফেরত আসার সুযোগ ছিল না। কিন্তু আমরা যেহেতু প্রমাণ করেছি যে আমরা বাঙালিরা জাতীয় স্বার্থের ব্যাপারে এক, সেই কারণের জন্য আমরা মনে করি যে বাংলাদেশে সরকারের কাছে এখন অনেক ভালো কিছু কাজ, তাদের বিতর্কিত বা কোনো কিছু এই ধরনের পরিস্থিতিতে গিয়ে লাভ হবে না, বা যদি অন্য কোনো রাষ্ট্র মনে করে যে বাংলাদেশকে একটা খারাপ পর্যায়ে নিয়ে যাবে, সেটাও সম্ভব হবে না, কারণ বাংলাদেশের জনগণ খুব সচেতন। আপনার এখানে জাস্ট আমি একটু সংক্ষেপে কথা বলে শেষ করতে চাই, সেটা হলো যে বাংলাদেশের মানুষ মোটা দাগে হচ্ছে পিস লাভিং, আর সবাই হচ্ছে এক ধরনের ইউনাইটেড। কিছু কিছু স্বার্থান্বেষী মহল এটাকে বিভিন্ন সময় ডিভাইড করতে চেয়েছে, এখনো এই ধরনের প্রচেষ্টা আছে। হিন্দু মুসলমান যে কথাটা তোলা হচ্ছে, সেখানেও তো আমরা এমন কোনো আমরা আপত্তিকর কিছু দেখছি না, সেগুলো তো উইদিন কন্ট্রোল। এখানে হিন্দু মুসলমান একটা ইস্যু তৈরি করার নানান ধরনের চেষ্টা আছে। এই ঘটনাগুলো খুবই দুঃখজনক, ন্যাক্কারজনক, এবং এটার জন্য যে আপনি যে গণমাধ্যমের কথা বললেন, ভারতীয় কিছু গণমাধ্যমের বিশেষ রোল আছে। আমরা প্রত্যাশা করব যে কোনো গণমাধ্যম এই ধরনের আচরণ করবে না, তারা প্রত্যক্ষভাবে আমাদের দেশে আসুক, এসে দেখে সঠিক রিপোর্ট করুক। এই ধরনের ঘটনা আমরা দেখছি না, তারা কোথা থেকে দেখছে, এটা অসম্ভব একটা ব্যাপার। আমরা এই ধরনের জিনিস আশা করি না। তবে আমরা মনে করি রাজনাথ সিং, ডিফেন্স মিনিস্টার অফ ইন্ডিয়া, যেটা বলেছেন সেটা আমরা আশা করবো যে এইরকম কোন যুদ্ধের কথাবার্তা নয়, আমরা চাইবো যে ডিপ্লোম্যাটিক টক হোক। এক্স্যাক্টলি, আমরা রিজিওনাল পিস হবে। এবং আপনি দেখবেন যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উনি বলেছেন যে উনি জাতিসংঘে যাচ্ছেন অধিবেশনে যোগদান করতে, সম্ভবত উনি 22 থেকে 27 তারিখ ওখানে অবস্থান করবেন। তো ওই সময়ে উনি ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাইডলাইনে মিটিং করার চেষ্টা করবেন। এবং ওনার আরেকটা কথা আমি শুনেছি যে উনি সার্ক, একটা রিজিওনাল সংস্থা, যেমন বিভিন্ন ইউরোপে যেমন হচ্ছে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন কাজ করছে, আরো বিভিন্ন জায়গায় খুব সাকসেসফুল অনেক ইউনিয়ন বা অর্গানাইজেশন এরকম ইউনিটি আছে। তো সেই ধরনের একটা প্ল্যাটফর্ম হিসেবে সার্কও কাজ করতে পারে। তো সেইটাকে আবার রিভাইভ করা, নিয়ে আসার জন্য উনি এক ধরনের একটা উদ্যোগেরই আভাস দিয়েছেন। সরাসরি বেশি কিছু বলেন নাই, কিন্তু বলেছেন যে উনি অন্তত সব সার্কেল লিডারদের নিয়ে একটা ছবি তোলার চেষ্টা করবেন একসাথে। যাই হোক, গ্লোবাল আইডিওলজি এবং গ্লোবাল লোক হিসেবে আমরা ডক্টর ইউনূস সাহেবকে জানি, এবং উনি একটা পিসফুল লোক, শান্তিতে উনি নোবেল পেয়েছেন। কোনো জায়গায় অশান্তি উস্কে যাবে এইরকম কাজ নিশ্চয়ই উনি করবেন না বলে আমরা বিশ্বাস করি। এবং সেক্ষেত্রে আমরা চাইবো যে ভারতও তাদের কথাবার্তায় এই সমস্ত কথা না বলে এগুলোকে একটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকা উচিত। ধন্যবাদ। আমিও সেটা বলতে চাই যে এগুলো আরো আমাদের দুই দেশের মধ্যে ডিপ্লোম্যাটিক আলোচনা আরো বাড়ানো উচিত, এবং ভারতকে আরো আন্তরিক হওয়া উচিত। বড় দেশ হিসেবে তাদের দায়িত্বও বেশি, তাদেরকে আন্তরিকতার সাথে ছোট নেইবার, তাকে ছোট প্রতিবেশী। এবং তবে একটা কথা মানতে হবে যে বাংলাদেশ কিন্তু ভারতের সবচেয়ে বড় প্রতিবেশী, কারণ বাংলাদেশের জনসংখ্যা, বাংলাদেশের সাথে ভারতের ট্রেড ভলিউম, বাংলাদেশের যেই পরিমাণ মানুষ মেডিকেল ট্যুরিজমে ভারতে যায়, সবকিছু বিবেচনায় ভারতের ধারে কাছে যারা নেইবার আছে তারা কেউ বাংলাদেশের ধারে কাছেও নাই। তো সেই কথা বিবেচনা রেখে বাংলাদেশকে সেইভাবে গুরুত্ব দিয়েই ভারতের সম্পর্ক বিল্ড আপ করা, এই ডিপ্লোম্যাটিক সম্পর্ক তৈরি করা, আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বা বর্তমান প্রেক্ষাপটকে মূল্যায়ন করে, বর্তমান মানুষের সেন্টিমেন্টকে মূল্যায়ন করে ভারতের সামনের দিকে পথ চলা উচিত। আমি আমাদের দেশ তথ্য বাংলার মিডিয়া গোসিপে প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনায় অংশ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।